লম্বা বিরতির পর গ্রুপ প্র্যাকটিস হতে পারে টাইগারদের আদর্শ, আমিনুল ইসলামের সঠিক পরিকল্পনার পরামর্শ। ফিটনেস ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এই দুটো আমরা কিভাবে ম্যাচে প্রয়োগ করব, সেটা উইদাউট ম্যাচ প্র্যাকটিস না করলে আমরা প্রয়োগ করতে পারবো না। নিকট অতীতে টাইগার স্কোয়াড ছিল পেস নির্ভর, কেমন হবে বাংলাদেশের লঙ্কা বহর? ফুটবলারদের জাতীয় দলে খেলার আশা এখন ফিকে, খেলোয়াড়রা মনোযোগ দিতে চান ঘরোয়া লিগে। সামনের মৌসুম তো আমরা চাইবো যে ঘরোয়া মৌসুমটা যদি সেপ্টেম্বরের দিকে যদি শুরু করা যায় তাহলে আমাদের ফুটবলারদের জন্য অনেক বেশি ভালো। চ্যাম্পিয়ন্স লিগে কে পাবে সেমিফাইনালে ঠিকানা? জার্মান বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ বার্সেলোনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন, বাঙালি জাতির নিঃস্ব হবার দিন। আর কিছুক্ষণ পরই শোকাবহ 15ই আগস্ট, যেদিন এদেশের মানুষ হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে। এই দিনেই অভিভাবক শূন্য হয়েছিল একটা দেশ, অথই সাগরে পড়েছিল দেশের ক্রীড়াঙ্গন। 15ই আগস্টকে সামনে রেখে ফিরে দেখব ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু আর তার পরিবারের যত অবদান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠতম ভাষণ। দিয়েছি, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঘাতকের অদৃশ্য কালো হাত জাতির পিতাকে কেড়ে নিয়েছে, তবে আজও বেঁচে আছে তার আদর্শ চেতনা। গোটা দেশে যখন তার ভাসানো স্বপ্নের তরিতে ভাসছে, তখন খেলাধুলা আর বাইরে থাকে কি করে? স্বাধীন দেশের স্বাধীন বাঙালির সমৃদ্ধ জীবনী ছিল যার একান্ত কাম্য। দেশ গড়ায় তাই খেলাধুলা ছিল বঙ্গবন্ধুর বড় হাতিয়ার। যখন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের কাবাডি, বাংলাদেশের হকি, বাংলাদেশের সমস্ত স্পোর্টসগুলোকে উনি অর্গানাইজ করার জন্য উনি করেছেন। স্পেশালি ফুটবলটার প্রতি ওনার দুর্বলতা বেশি ছিল, কারণ উনি নিজেও ফুটবল খেলতেন। সো সেই সূত্রে বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর হুকুমে, হোয়াট এভার ইউ সে, বঙ্গবন্ধু এই স্পোর্টসটার প্রতি ওনার নারীর সাথে সম্পর্ক ছিল স্পোর্টসের। বঙ্গবন্ধু হওয়ার আগে উনি ছিলেন একজন স্পোর্টসম্যান। সো সেই সূত্রে আমি মনে করি বঙ্গবন্ধুর জন্যই আজকে স্পোর্টসটা এই পর্যন্ত বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে আজ যতটুকু অর্জন বঙ্গবন্ধু তথা মুজিব পরিবারের আদর্শে গঠন। দাদা থেকে বাবা কিংবা শেখ কামাল, জামাল, এমনকি রাসেলের মননেও ছিল খেলাধুলার বীজ বপন। পুরো পরিবারটাই যখন খেলাধুলার সুতোয় বাঁধা, তখন সেখানেই তো এগিয়ে যাবার অনুপ্রেরণা। ওনার ছেলেরা খেলা পাগল ছিল, কামাল ভাই থেকে শুরু করে, জামাল থেকে শুরু করে রাসেল। সো বাবা মায়ের যদি আগ্রহী না থাকে, বাবা মায়ের যদি সমর্থনই না থাকে, তাহলে কি করে সবাইকে তো আগিয়ে দেয় খেলাধুলার জন্য। আমরা সকালবেলায় ঘুমের থেকে উঠে আইদার জামাল ফোন করতো আমাকে আর্লি দ্য মর্নিং আজানের সময়তে, আমরা সকালবেলা উঠে মাঠে চলে যাব, অথবা আমি ফোন দিতাম, আমার মোটরসাইকেল ছিল, জামালের মোটরসাইকেল ছিল, ইদার আমি ওকে পিক করতাম না ও আমাকে পিক করতো। সো ওইভাবে আমরা আসতাম, মাঠে যেতাম, মাঠে প্র্যাকটিস, আমরা ইউনিভার্সিটি গ্রাউন্ডে চলে যেতাম, কখনো ওখানে ফুটবল প্র্যাকটিস করতাম, আবাহনী মাঠে চলে যেতাম, ধানমন্ডি মাঠে চলে যেতাম, এক এক জায়গায় যেয়ে আমরা প্র্যাকটিস করতাম ফুটবল। সো ইন দ্যাট কেস জামাল তো বড়, তখন আমি বড়, কামাল ভাই আমাদের আরও সিনিয়র। কামাল ভাই আগে থেকেই আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন এবং ভালো অর্গানাইজার। তো রাসেল বাচ্চা মানুষ, ও কী করবে, ও ছোট্ট সাইকেল চালাতো আর আমাদের সামনে আইসে ও এক একটা জার্সি পরে দেখতো, ঠিক আছে না, ফুটবল নিয়ে। ও অনেক বাচ্চা, এত ছিল। রাসেলকে আমরা অনেক মিস করি। বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ একজন মঞ্জুর কাদের, একসময়ের আর্মি অফিসার, পরে ক্রীড়া সংগঠক শেখ জামালের সঙ্গে ছিল গলায় গলায় দোস্তি। বন্ধু চলে গেলেও বন্ধু আছেন তার কীর্তিতে। শেখ রেহানা একবার বলেছিল, কাদের ভাই আপনি জামাল ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তো আপনার জামাল ভাইয়ের জন্য কিছু করা উচিত ছিল। আমি বলি, রেহানা আমার সময় আসুক আমি করব। এবং ওই কথাটা আমার, রেহানার কথাটা আমার মনে নিয়েই আমি জামালের নামে একটা ক্লাব করেছি, ধানমন্ডি ক্লাবকে বাদ দিয়ে নয়,
ধানমন্ডি ক্লাব, যেই ক্লাবটার প্রতিষ্ঠা লগ্ন থেকে চিফ প্যাট্রন ছিলেন বঙ্গবন্ধু, ওই ধানমন্ডি মাঠেই, ওই ক্লাব মাঠে বঙ্গবন্ধু প্রতিদিন প্রতি ঈদের নামাজ আদায় করতেন। এবং সেই ক্লাবটাকে আমি চুজ করছি জামালের নামে, লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কামাল ভাই যদি বেঁচে থাকতেন, জামাল যদি বেঁচে থাকতো, তথা রাসেল বাচ্চা ছিল, এখন অনেক বড় হয়ে যেত, রাসেলও বেঁচে থাকতো, তাহলে এই দেশের স্পোর্টসটা আরও এগিয়ে যেত, অনেক এগিয়ে যেত। দুঃস্বপ্নে সেই ৭৫ কত শত হয়তো হাজার বছর পিছিয়ে দিয়েছে একটা জাতিকে। এমন তো কথা ছিল না, কথা ছিল স্বপ্নচারী দিগ্বিজয়ী সেই নেতার পথ ধরে এগিয়ে যাবে ক্রীড়াঙ্গন, সাথে পুরো দেশ। সেই নেতা বাঙালির বন্ধু, বঙ্গবন্ধু। ইহতেশাম সবুজ, ৭১। স্কিল ট্রেনিং এবং ম্যাচ ফিটনেসের ঘাটতি পোষাতে গ্রুপ করে স্কিল ট্রেনিং গুরুত্বপূর্ণ। তাতে কিছুটা হলেও ম্যাচ ফিটনেস পাওয়া যাবে মনে করেন সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক এবং একই সঙ্গে আইসিসির উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। তার মতে লম্বা বিরতির পর ম্যাচে নামার আগে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নই হতে পারে সাফল্যের ভিত্তি। দেবচৌধুরী রিপোর্ট। ঘর থেকে জিমনেশিয়াম, জিম থেকে মাঠ, ক্রিকেটারদের অনুশীলনের ধরনে বদল হয়েছে ধাপে ধাপে। এই ধাপগুলোর সব পর্যায়ে মূল অনুশীলন ফিটনেস ট্রেনিং। শরীর হয়তো অনেক বেশি ফিট হয়েছে, কিন্তু ম্যাচ ফিটনেস পেতে হলে তো মাঠে খেলেই ফিট হতে হবে, যা ক্রিকেটারদের জীবনে এই মুহূর্তে অনুপস্থিত স্কিল ট্রেনিংও। যে পর্যন্ত স্বাভাবিক অনুশীলন শুরু না হবে কোনোভাবেই স্কিল ট্রেনিং সম্ভব না, আর স্কিল প্র্যাকটিস ছাড়া মাঠে নেমে পারফর্ম করা বেশ কঠিন। ম্যাচ ফিটনেস এবং স্কিল ট্রেনিংয়ের ঘাটতি শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের জন্য কতটা চ্যালেঞ্জিং? এই চ্যালেঞ্জগুলো উতরানোর উপায়ই বাকি। দুটো প্রশ্ন ছিল আমিনুল ইসলাম বুলবুলের কাছে। ফিটনেস ট্রেনিং, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্ট। সো এই দুটো কাজ যখন আমরা করি, আমরা সাধারণত ম্যাচকে সামনে রেখে করি, কিন্তু যেহেতু ম্যাচ প্র্যাকটিস নেই, এই যে ফিটনেস ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এই দুটো আমরা কীভাবে ম্যাচে প্রয়োগ করব, সেটা উইদাউট ম্যাচ প্র্যাকটিস না করলে আমরা প্রয়োগ করতে পারবো না। তা ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কঠিন একটা চ্যালেঞ্জ হবে। উইদাউট ম্যাচ প্র্যাকটিস কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ। সো এখানে যেমন এটা কিন্তু শুধু আমাদের জন্য না, আমাদের বিপক্ষে যারা খেলবে তাদেরও একই সমস্যা হবে। তবে এখানে যারা প্ল্যানিংয়ে এগিয়ে থাকবে তারাই কিন্তু এই ধরনের সিচুয়েশনে ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি একটা সিরিজ চলছে ইংল্যান্ডে, পাকিস্তান এবং ইংল্যান্ডে, সেখানে কিন্তু ইংল্যান্ডের ম্যাচ প্র্যাকটিস বেশি আছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা কঠিন সিচুয়েশনে তাদের প্রয়োগটা বেটার ছিল এবং ইভেনচুয়ালি দে ওয়ার সাকসেসফুল। সতর্ক থাকা জরুরি, কিন্তু স্কিল ট্রেনিং শুরু করাও প্রাসঙ্গিক, যেহেতু শ্রীলঙ্কা যাবার আগে কোনো ম্যাচ প্র্যাকটিসের সুযোগই পাচ্ছেন না ক্রিকেটাররা। তারপরও বিসিবি কী কারণে স্কিল ট্রেনিং শুরু করতে পারছে না তারাই ভালো জানে। দেবচৌধুরী, ৭১। ৯ ব্যাটসম্যান আর ৭ বোলারের টেস্ট স্কোয়াড নিয়ে সবশেষ শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। ৭ বোলারের মধ্যে আবার ৫ জনই ছিলেন পেসার। টাইগারদের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে পাকিস্তানে, সেখানেও ছিল ৮ ব্যাটসম্যান আর ৬ বোলার তত্ত্ব। ৬ বোলারের ৪ জনই আবার পেসার। প্রশ্ন হলো বর্তমান বাস্তবতায় লঙ্কা সফরের স্কোয়াডটা আসলে কেমন হবে, বোঝার চেষ্টা করেছেন শামসুল আরেফিন। করোনার ঠিক আগে পাকিস্তান সফরে গিয়ে সাদা পোশাকে বেজায় নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। মন খারাপের গল্প মনে করিয়ে দিতে নয়, সবশেষ টেস্টের স্কোয়াডটা কেমন ছিল সেটা জানাতেই মন খারাপের খবর টেনে আনে। ওপেন করতে পারেন এমন ব্যাটসম্যান ওই স্কোয়াডে ছিলেন ৫ জন। ৮ ব্যাটসম্যানের বাকি ৩ জনই টপ আর লোয়ার অর্ডারে পরীক্ষিত। সাকিব আল হাসান না থাকায় ২ জন জেনুইন স্পিনার যুক্ত ছিলেন পাকিস্তান সফরে। বছর ৪ ধরেই পেসারদের দাপট। পাকিস্তানের মাটিতে যৌক্তিক কারণেই ছিলেন ৪ পেসার। যে কারণে টেস্ট স্কোয়াড নিয়ে আলোচনা, সেটা হলো সামনের শ্রীলঙ্কা সফরে কেমন স্কোয়াড চাই। চাওয়ার সাথে পাওয়া মেলাতে গেলে সবশেষ লঙ্কা সফরে কেমন টেস্ট স্কোয়াড ছিল সেটা জানাও জরুরি। ১৬ সদস্যের বিরাট বহর ছিল ২০১৭ সালে। যে দলে ছিলেন ৯ জন ব্যাটসম্যান, ৭ বোলার। ওপেন করতে পারেন এমন ৩ জন ব্যাটসম্যান ছিলেন লঙ্কায়। মমিনুল, সাকিব, মুশফিককে নিয়েছিল জমাট মিডল অর্ডার। লেজের দিকেও ছিল বেশ শক্তির। রিয়াজ, সাব্বির, সৈকতদের ফর্মও ভালো ছিল। তখনকার সময়ের সেরা ৩ জন পেসার ছিলেন
অটো চয়েস। কামরুল রাব্বি আর শুভাশিসও বেশ নজর টানতে পেরেছিলেন। সাকিবের থাকার পরও ওই সফরে জেনুইন 2 স্পিনারকে যুক্ত করেছিলেন হাথুরু সিংহে। টাইগারদের শেষবারের লঙ্কা সফর আর করোনার আগে পাকিস্তান টেস্ট, 2 সফরের 2টি স্কোয়াড বিশ্লেষণ করলেই সামনের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড আজ করে নেয়াতে ভক্তদের জন্য কঠিন কোনো কাজ হবে না। সাথে এটাও বিবেচনায় নিতে হবে করোনাকালে ব্যক্তিগত অনুশীলনে কারা সবচেয়ে এগিয়ে আছে। শামসুল আরিফিন, ৭১। ৭৫ সংখ্যাটা সামনে আসলেই একজনের নাম আপনার মনে আসবেই, তিনি সাকিব আল হাসান। তার কীর্তি গাণিতিক সংখ্যাটার মর্যাদা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ৭৫ নম্বর জার্সিধারী সাকিবের নিষেধাজ্ঞা কেটে যাবে আজ থেকে ঠিক ৭৫ দিন পরেই। তার ভক্তরা প্রিয় ক্রিকেটারকে মাঠে দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। জার্সি নাম্বার ৭৫ সাধারণ সংখ্যাটাই গেল ১৪ বছরে হয়ে উঠেছে অসাধারণ। ৭৫ বাঙালির কাছে এখন শুধু একটা গাণিতিক সংখ্যাই নয়, বিশ্ব ক্রিকেটে বাংলার আবেগ আর অহংকার। আমি আমার নিজের জার্সিটাকে আমি ওইভাবে করে তুলবো যে মানুষের পরে 75 নিতে চাইবে। সাকিব তিলে তিলে নিজের জার্সি নাম্বারকে ঠিকই আইকনিক বানিয়েছেন, অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ৭৫ সংখ্যার ওজন আরও বাড়াতে, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সাকিব ফিরছেন ঠিক ওই ৭৫ দিন বাদেই। ৭৫ দিন শেষে সাকিব আল হাসান যখন ক্রীড়াঙ্গনে ফিরবেন, তখন ৭৫ কাব্য মহাকাব্য হয়ে ক্রিকেট ইতিহাসে রচিত হবে। ৩৬৫ দিনের তুলনায় আমাদের ভক্তদের কাছে ৭৫ দিন খুব অল্প এবং খুবই স্বল্প সময় চলে যাবে, কিন্তু ভাইয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের ভক্তদের একমাত্র চাওয়া, ভাইয়া জার্সি নাম্বারের সেই ৭৫ সংখ্যাটি যেন ক্রিকেট ইতিহাসে দীর্ঘ সময় ব্র্যান্ড নেম হয়ে থাকে। ৭৫ নাম্বারটা শুনলেই আসলে মনের অজান্তেই বারবার সাকিব আল হাসানের নামটাই মনে আসে। আমাদের কাছে ৭৫ মানেই সাকিব আল হাসান। তাই তো প্রত্যাশা একটাই, ৭৫ দিন পর যখন উনি ফিরে আসবেন তখন বাংলার ৭৫ হোক রঙিন থেকে আরো রঙিন। একটা ভুল ৭৫ সংখ্যার ম্যাজিক থেকে ভক্তদের 1 বছরের জন্য বঞ্চিত করেছে, কিন্তু সাকিব কথা দিয়ে রেখেছেন প্রত্যাবর্তনের পর আক্ষেপ যে করেই হোক ঘুচাবেন। এ মাসের শেষে দেশে ফিরছেন। বিকেএসপিতে সেপ্টেম্বরেই অনুশীলন শুরু করছেন। If you ever ask me in Bangladesh where you want to go, BKSP all the time, even on my vacation. So that's how much I like that place. Even I'm planning to come back to training. I think the BKSP is the place I can go and train for a month and then I can come back and start playing cricket. সাকিব মাঠে নামছেন অক্টোবরে আর শ্রীলঙ্কা সফরেই। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে সব ঠিক থাকলে সাকিবের ৩য় টেস্ট খেলা নিশ্চিত, কিন্তু ২য় টেস্টে তাকে খেলানো যায় কিনা সেই চেষ্টাই নাকি করবে বোর্ড। নিষেধাজ্ঞা শেষ হবার ৩ দিন পরই অর্থাৎ ৩১ অক্টোবর ২য় টেস্ট শুরুর সম্ভাব্য সময়। সত্যি হলে সাকিব আর তার ভক্তদের জন্য সুখবরই বটে। নাহিয়ান বিন জসিম, ৭১। হঠাৎ করে ক্যাম্প বাতিল হওয়াতে চরম হতাশায় পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। মনে দুঃখ, 5 মাস বসে থাকার পর 5টা দিনও ঠিকঠাক প্র্যাকটিস করতে পারলো না। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 4টা ম্যাচ কবে হবে কে জানে। আপাতত লাল সবুজ জার্সিতে মাঠে নামার বদলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ঘরোয়া ফুটবল চালুর জোর তাগিদ ফুটবলারদের। উপলব্ধি রিপোর্ট। জাতীয় দলের গোলকিপার আশরাফুল রানা শুক্রবারের ছুটিতে পরিবার নিয়ে বেরিয়েছেন ঘুরে বেড়াতে। এমন সুন্দর সময়টা আদৌ স্বস্তিতে কাটাতে পারছেন কি এই ফুটবলার? গাজীপুরের সারা রিসোর্টে যে সময়টা সতীর্থদের সাথে ন্যাশনাল টিমের প্র্যাকটিসে মেতে থাকার কথা, ক্যাম্প বাতিল হওয়ার কারণে ওই সময়টা তিনি কাটাচ্ছেন রাজধানী ঢাকার আশেপাশে ঘুরে বেড়িয়ে। প্রত্যেকটা মানুষই আসলে কাজ করতে চায়, তো অবশ্যই কাজের ফাঁকে তার ফ্যামিলিকে সময় দেওয়া দরকার আছে, কিন্তু আমরা কিন্তু টোটালি বেকার ছিলাম। এই সময়টা কিন্তু আমার ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি। আমাদের এখন বাধ্য হয়ে, এখন যেটাই বলেন না কেন, বাধ্য হয়ে আসলে পরিবারের সাথে আমাদের সময় কাটাতে হবে। দুঃসংবাদটা এসেছিল বুধবার। করোনার কারণে আবারও স্থগিত বিশ্বকাপ বাছাই ম্যাচ। বৃহস্পতিবার বাতিল হলো বহুদিন পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্প। করোনার ফাঁদ কেটে ধীরে ধীরে ফুটবলাররা যখন বের হয়ে আসছিলেন, তখন ওই করোনা আরেক ভূমিকায় থাবা বসালো বাংলার ফুটবলে। জাতীয় পুলের খেলোয়াড়রা এখন কি করবেন, কোথায় যাবেন, পারবেন তো ফিটনেস ধরে রাখতে? আমরা প্লেয়ারদের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি যে আসলে আমাদের এখন করণীয় কি। লাইক ধরেন বসুন্ধরা কিংসের এফসি কাপের খেলা আছে, হয়তো বসুন্ধরা কিংসের কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে আছে, তো তারা এখন ক্লাবের সাথে হয়তো বা জয়েন করবে, কিন্তু আমরা যারা অন্য ফুটবলার যারা আছি তাদেরকে আসলে কিন্তু আবার সেই ঘরেই ফিরতে হচ্ছে। তো এখন আমাদের এটা নিয়ে আসলে ভেঙে পড়ার মতোই অবস্থা, মানসিকভাবে খুবই বিপর্যস্ত আমরা। বিশ্বকাপ বাছাইয়ের 4টার সাথে 2টো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।
সব মিলিয়ে এবছর 6টা আন্তর্জাতিক খেলা থেকে সরাসরি বঞ্চিত ফুটবলাররা। এসবের জন্যই তাড়াহুড়ো করে হেড কোচ জেমিটের সাথে নতুন চুক্তিটা করেছিল বাফুফে। ক্যাম্পের সাথে সাথে বাতিল হয়েছে জেমির ঢাকা আসার বিমান টিকিটও। খেলোয়াড়দের মতো বাফুফের ক্ষতিও কিন্তু কম নয়। তবে একটা উপায়ে হয়তো ক্ষতিপূরণ কমিয়ে আনা সম্ভব, যদি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শুরু হয় ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আমরা এখন তাকিয়ে আছি আসলে আমাদের সামনের মৌসুম, তো আমরা চাইবো যে ঘরোয়া মৌসুমটা যদি সেপ্টেম্বরের দিকে যদি শুরু করা যায় তাহলে আমাদের ফুটবলারদের জন্য অনেক বেশি ভালো হয়। 3 অক্টোবর বাফুফে নির্বাচন, ভোটাভুটির ডামাডোলের মধ্যে ঘরোয়া ফুটবল চালুর দাবিটা ফেডারেশন কর্তাদের কানে আদৌ পৌঁছবে তো? নিজেরা রেডি হয়েছি এই ইসের কারণে। উপাল নন্দী, 71, ঢাকা। অনেক বেশি সচেতন থাকে। ইতিহাস গড়ে ম্যাচ জিতল আরবি লাইপজিগ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান দলটা, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে লাইপজিগ। সেমিতে লাইপজিগের প্রতিপক্ষ পিএসজি। ম্যাচের শুরু থেকে অ্যাটলেটিকোকে